আমি দীর্ঘ 37 বছর যাবৎ জাতীয়তাবাদী দল করেছি, জামাতের সাথে আমি ইতিমধ্যে সংযুক্ত হয়েছি। সেই সময় একটু প্রেক্ষাপট অন্যরকম ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে রাজনীতি করেছেন। এর শেষ সময়ে এসে যখন জুলাই বিপ্লব, গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পায়, আমি একটি কথা পিছনের কথা বলতে চাই, আমাকে একটু কাইন্ডলি 5 মিনিট সময় দিয়েন। পিছনের কথা হলো, আমরা যেই 71 সালের স্বাধীনতার কথা বলি, সেই স্বাধীনতা কেবলমাত্র আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম। এরপরে 24-এর গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব বাংলাদেশের এই জীবনের মধ্যে, বাংলাদেশের জীবনের মধ্যে এই প্রথম একটা বিপ্লব হয়েছে। সেটা 24-এ বিপ্লব, 24 সালের যে বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, সেই বিপ্লব পূর্ণভাবে স্বাধীনতা পেয়েছে। কিন্তু সেই স্বাধীনতা যখন আমি যেই দল করি, সেই দলই ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং কলঙ্কিত করার চেষ্টা করছে। ভারত বিরোধী রাজনীতি এদেশে আমাদের জন্য দরকার। আমরা মুসলমানদের একটি দল থাকবে, সেটাও ইসলামিক দল। সেই ইসলামিক দল সারা বিশ্বে যত অমুসলিম আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা সেই সেন্টিমেন্ট চিন্তা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামিক সেন্টিমেন্ট রক্ষার জন্য আমরা একত্রবদ্ধ হয়ে আমরা সেভাবে কাজ করব। সেই উদ্দেশ্যেই আমি ওই দল থেকে মোটামুটি চলে আসছি এবং আশা করছি আমি ইসলামী দল অর্থাৎ আপনার জামাতের সাথে আমি ইতিমধ্যে সংযুক্ত হয়েছি। তো আমি নির্বাচনের ব্যাপারে দুটি কথা বলবো। 1995 সালে আমি ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, নির্বাচিত হয়েছিলাম সুপ্রিম কোর্ট বারে বিএনপির প্যানেল থেকে, এবং এই 2019 সালে আমি সেক্রেটারি বিদ্রোহী ক্যান্ডিডেট ছিলাম, মাহবুদ্দিন খোকন, যে বর্তমান যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তার সাথে আমি ভোট চাই নাই। তো আমি ভোট পেয়েছিলাম প্রায় 400-র মতো, কিন্তু আমার ভোট নষ্ট করে শেষ পর্যন্ত 79 ভোট আমাকে দেখায়, 89 ভোট আমাকে দেখাইছে। যাই হোক, আমি ভোট চাইনি কার কাছে। এরপরে আমি 2022 সালে আমি নির্বাচন করেছি বিএনপি প্যানেল থেকে। সেই নির্বাচনে আমি টপ ক্যান্ডিডেট ছিলাম, সবাই জানে, বাট আমার দলের লোকরাই আমাকে হারাইছে। যাই হোক, আমি কথা আর বাড়াবো না। আমি একটি কথা বলতে চাই, আমাদের এই যে 11 দলের একসাথে মিলে একটা যদি করা হইতো, প্যানেল করা হইতো, সেক্ষেত্রে অনেক শক্তিশালী ভূমিকা ছিল। আমাদের ভোটার সবই বিএনপি আর সবই জামাত করে না। অনেক ভোটার আছে, নিরপেক্ষ ভোটার, যারা জুলাইয়ের যে গণ আন্দোলনে যারা শরিক হয়েছে, সাধারণ মানুষ, অনেকেই জামাত করে না, অনেকেই বিএনপিও করে না। সেই লোকগুলি আপনার জাতীয় ইলেকশনে ভোট দিতে পারে নাই, ভোট দিছে, কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বর্তমান সরকারি দল নিয়ে গেছে। তো যে কারণে সেটা স্বীকারও করেছে ওই যে আপনার ওই রেজওয়ানা, আমাদের এই ছোটো বোন রেজওয়ানা, সে স্বীকার করেছে। আরও অনেক কিছুই আমরা দেখেছি। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, সেখানে জামাত, একটু কাইন্ডলি একটু 2 মিনিট সময় দেন, জামাত 11 দল কিন্তু ক্ষমতায় আসতো। সেখানে রেজওয়ানা একটা কঠিনভাবে পরিষ্কারভাবে বলছে যে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। এই কারণটা কি? এই কারণটা আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি এবং যত দেখেছি, অনুধাবন করেছি, সেটা একটাই মাত্র কারণ, জামাত এবং 11 দল যেটা, এই 11 দল হলো ইসলামিক রাজনীতি করে। সেই ইসলামিক রাজনীতিটা কি? সেটা হলো কোরআনের রাজনীতি। কোরআনে আল্লাহর আইন, সে আইনে অনেক কিছু বিধিনিষেধ আছে, অনেক কিছুই দুনিয়ার থেকে একটু অন্যরকম এবং দুনিয়া বিরোধী, আখেরাতপন্থী, যে কারণে ওরা এখানে এই ধরনের গভর্নমেন্ট আসতে দিবে না। কারণ হলো পার্শ্ববর্তী যে ইসলাম বিরোধী রাষ্ট্র আছে, বা সারা বিশ্বে যারা ইসলামিক বিরোধী রাষ্ট্রগুলি পাওয়ারফুল, তারা বোধহয় এদেশে জঙ্গি নাটক সাজিয়ে আমাদের দেশটাকে নষ্ট করে ফেলবে। কশ্চিন কালেও না। এদেশের মুসলমান এত ভীতু না, এদেশের মুসলমান অনেক শক্তিশালী, এদেশের মুসলমান অনেক ত্যাগ তিতিক্ষা এবং কৌশল জানে, যে কারণে আমরা সেইভাবে আমরা করতে পারবো। এখন এই ইলেকশনে আমি একটা কথা বলি, এই যে ঢাকা বারের নির্বাচন, সেই নির্বাচনে এক বক্তা বলেছেন, আমি নিজেও দেখেছি, আমিও শুনেছি, আমি জানিও, কোনো
অপরাধ আপনার সামনে ঘটলে আপনি সে অপরাধকে যদি প্রতিরোধ না করতে পারেন, প্রতিরোধ না করেন, তাইলে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন। যে কারণে আপনি ইলেকশন তো করবেনই, এবং সাথে প্রতিরোধ করার জন্য শক্তিশালী বাহিনী গঠন করে ওখানে ইলেকশন থাকবেন, ক্যাম্পে থাকবেন, গণনার সময় থাকবেন, ইলেকশনের সময়, ইলেকশন পুশিং করার সময়, ভোট আনার ব্যাপারে সব সময় থাকবেন, এবং সেই ক্ষেত্রে স্ট্রং ভূমিকা পালন করবেন, কাউকে ভয় পাবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি আপনারা শক্তিশালী। আপনাদের ভিতরে কি আছে জানেন? আপনাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, এবং যে আল্লাহর ভয় করে, ঈমানি শক্তি যাদের আছে, তাদেরকে কেউই কিছু করতে পারে না। তো যে কারণে আপনারা এই আশা এইটাই আপনারা রাখবেন, এবং আপনারা হার জিত আছে ইলেকশনে, কিন্তু আপনাকে সেই জিনিস প্রমাণ করতে হবে। এই যখন ইরানকে দেখছেন না, ইমানিক পাওয়ার, এই ইমানিক পাওয়ার ইরানকে সাফল্যের দিকে নিয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সর্বোচ্চ বার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার নির্বাচন উপলক্ষে সবুজ প্যানেল কর্তৃক আয়োজিত আইনজীবী ঐক্য প্যানেলের আজকের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এমপি, উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, সমবেত আইনজীবী ভাই বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন ইতিমধ্যে 2টি বারের নির্বাচন হয়েছে, যেটা 22 এবং 23 এপ্রিল নির্বাচন হয়েছে ট্যাক্স বারের, এবং সম্প্রতি যেটা 29 এবং 30 এপ্রিল নির্বাচন হয়েছে আমাদের ঢাকা আইনজীবী সমিতির। ওইখানে কি পরিমাণ দুর্নীতি, জাল ভোট প্রদান করা হয়েছে অনেক বক্তারা সেখানে বলছেন। আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আপনারা অনেক কষ্ট করে আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা এই দুর্নীতির কাছে, জালিয়াতির কাছে হেরে যাই, কিন্তু আমরা সততার কাছে হেরে যাই নাই। আমরাই বিজয় হয়েছি। যদি দুর্নীতি না হতো, জালিয়াতি না হতো, এবং যারা নির্বাচিত প্রতিনিধি এবং বর্তমান কমিটিরও, অর্থাৎ 2 দিন আগে যারা বিদায় নিয়েছেন, এই কমিটির লোকেরও যেভাবে জাল জিয়ালাতির মাধ্যমে অর্থাৎ জাল ভোট দিয়েছেন আমাদের সামনে, এটা আসলে আমরা খুবই লজ্জিত। আমি যেহেতু ক্যান্ডিডেট ছিলাম, বিশেষ করে বলতে চাই যে দ্বিতীয় দিন আমি লাইনে না দাঁড়িয়ে উপরে উঠে কত জালিয়াতির সাথে জড়িত আইনজীবীদেরকে যে বের করেছি, সেটা আসলে অসংখ্য আইনজীবী, সেটা লজ্জাজনক। আইনজীবী সমাজে এমন হয়, সেটা খুবই ধিক্কার। তো সম্মানিত আইনজীবী ভাই বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাই, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনে আমাদেরকে জিততে হবে। আমাদের সামনে সুন্দর একটি প্যানেল হয়েছে। এই প্যানেলের প্রত্যেকটি প্রার্থী, প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে সর্বশেষ মেম্বার পর্যন্ত সবাই উপযুক্ত, ওয়েল নোন এবং খুবই পরিচিত। তারা ভালো আইনজীবী। আমাদের কাজ হচ্ছে, আমরা আজকে এখানে যারা আছি, আমরা যদি প্রত্যেকে বিজ্ঞ 10 জন হাইকোর্টের আইনজীবীকে ভোটের দিন নিয়ে আসি, এবং সবাই যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তাহলে কোনো জালিয়াতি করে আমাদের বিজয়কে আটকে রাখতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা এখন থেকে, আজ থেকে আর মাত্র 2 দিন আমাদের হাতে সময় আছে। এই 2 দিনের ভিতরে সকল আইনজীবী ভাই বোনদের সাথে আমরা কন্ট্যাক্ট করব, এবং এনিহাও তাদেরকে আমরা ভোটের দিন হাজির করাবো, এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট দিবে। আমরা বিজয় হব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই আরও ঐক্যবদ্ধ হয়ে সকল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নির্বাচনে যে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার অধিকাংশ প্রার্থী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আমাদের এই প্যানেলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল হক, জনাব সহসভাপতি প্রার্থী মাইনুদ্দিন ফারুকি, সেক্রেটারি জনাব AKM রেজাউল করিম খন্দকার, ট্রেজারার মোহাম্মদ তরিকুল ইসলাম, এবং এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুবাইর আহমেদ ভূঁইয়া, ট্রেজারার SM জাহাঙ্গীর আলম, এবং মেম্বার ক্যান্ডিডেট আজিমুদ্দিন পাটোয়ারি, পারজানা খানম, এবং এই ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, ফয়েজুল্লাহ, জুবায়ের তায়েব অ্যান্ড নাইমুদ্দিন লিখন। আপনারা যারা এসেছেন তাদের সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা বক্তব্য রাখছেন
অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, যিনি নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে এই প্যানেলে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এসেছেন। জাহাঙ্গীর দেওয়ান। সাক্ষী হচ্ছে, জীবন্ত সাক্ষী হচ্ছে আমাদের সকলের প্রিয় এটিএম আজহারুল ইসলাম এমপি, যিনি ফেসিস্টের ফাঁসির দড়ির নিচ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবীবৃন্দ, আমি অনেক ছোট আপনাদের, কিন্তু আমি কেন জানি একটু কথা না বললেই নয় যে আমাদের প্রিপারেশন, মানে আমরা কাজটা শুরু করি দেরিতে, কিন্তু আমাদের কাজগুলি খুব চমৎকার হয়। কিন্তু কেন আমরা দেরিতে শুরু করি? আর একটু আগে যদি আমাদের প্রিপারেশন নিতে পারতাম, তাহলে আমার মনে হয় অনেকগুলো কাজ আঞ্জাম দেওয়া আমাদের জন্য সহজ হতো। তা আমরা বিশেষ করে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আমাদের যে আইনজীবী বৃন্দ রয়েছেন, আমাদের সুপ্রিম কোর্ট বারের ভোটার, আমাদেরকে যদি তালিকাটা পৌঁছে দেওয়া হয় আমাদের কাছে, আমরা এখন তালিকাটা পাইনি, তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ওই আইনজীবীদেরকে ভোটের দিন এখানে এসে তাদেরকে ভোট প্রয়োগ করার জন্য। আমরা পরিশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু আমাদের গন্তব্য আরও সামনে, আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। আমরা এক ফেসিস্টকে তাড়িয়েছি, কিন্তু আমাদের মাঝে কিন্তু অনেক নব্য ফেসিস্টের জন্ম হচ্ছে। তাদেরকে আমাদের ময়দানে আমাদের কৌশল নির্ধারণ করতে হবে, তাদেরকে কিভাবে পরাজিত করে সত্যকে উন্মোচন করে আমরা সত্য প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আমাদের জয়কে কিভাবে আমরা সুসংহত করব, সে কৌশলগুলো নিয়ে আমরা আগামী 2026-2027 যে নির্বাচন, সেই নির্বাচনের দিনে আমরা সর্বোচ্চ আমাদের শক্তি এবং সামর্থ্য প্রয়োগ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সকল আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর সুপ্রিম কোর্ট বারের যে এবারের নির্বাচন, এটা একটি সম্পূর্ণ পৃথক ধরনের নির্বাচন। জামাতে ইসলামীর পক্ষ থেকে এবারই পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে যারা ক্যান্ডিডেট হচ্ছেন তুলনামূলক অন্যান্য প্যানেল থেকে ভালো ক্যান্ডিডেট। আমার বন্ধু আব্দুল বাদের সাহেব আগে সভাপতি ছিলেন, একজন হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, এবং সেক্রেটারি পদে যিনি রেজাউল করিম খন্দকার, উনার সাথে আমরা একসাথে কাজ করেছি। উনি একজন, এবং 10-11 বছর আগে উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই কমিটিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। উনার কাজের দক্ষতা এত গভীর যে বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবে না। এবং তিনি অত্যন্ত নিরলস কাজ করা একজন লোক। তো এইরকম ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও যেন লোকদেরকে ভোট দেওয়া যাবে না। আর যেখানে ঢাকা বারে যেরকম আছে, এটা স্ট্রং প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে, এরকম ছেড়ে দিলে তারা খালি শুধু জাল করছে এই কথা বললে হবে না। এখানে সংগ্রাম করতে হবে, প্রতিবাদ করতে হবে, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। নাহলে বুটের প্রতিবাদ যদি না করা হয় তো এইভাবেই তারা চলে যাবে। জুলাই বিপ্লবের পরে এইরকম বুট জালিয়াতি করা কারো সাহস করা উচিত নয়। এই আগের সিলসিলা, আওয়ামী লীগের সিলসিলাতে এই বিএনপির সিলসিলা চলবে, এটা হতে দেওয়া যাবে না। এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। গণতন্ত্র আসলে বিচার, আমাদের প্রথম কথা হলো স্ট্রং বার না থাকলে স্ট্রং বিচার ব্যবস্থা থাকবে না। কারণ আইনের শাসন, গণতন্ত্র এবং বিচার ব্যবস্থা একে অন্যের সাথে পৃথক, একে অন্যের সাথে সম্পৃক্ত, পারস্পরিক সম্পৃক্তযুক্ত। এই জন্য আমাদের তো বুট পাইয়া সারলে, বাস্তব অভিজ্ঞতা কি, বুট পাইয়া সারলে সিনিয়র ব্রিফ আর সিন্ডিকেট নিয়ে দৌড়াদৌড়ি চুরে বারের কোনো স্বার্থ দেখা হয় না। আমি যদি মনে করি জামাতে ইসলামের সদস্যরা
যদি নির্বাচিত হয় তারা প্রত্যেকের তারা বাস্তব অভিজ্ঞতা আছে, আমি নিজেও দেখেছি। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা পাশ করার পরে খালি ব্রিফ নিয়ে দৌড়াদৌড়ি করেন না, বাস্তব মানুষের সমস্যা আছে কি না সেই সুটুকু খতিয়ে দেখেন। এবং তাই আমি সবাইকে আবার অন্যান্য ক্যান্ডিডেটের ভালো ক্যান্ডিডেট সবাইকে ভোট দেন এবং যাতে ভোট চুরি না হয় সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদমুখরভাবে থাকতে হবে, তাহলে সুষ্ঠু ভোট হবে, আমাদের ক্যান্ডিডেটরা সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ।